হ্যালো বন্ধুরা, শুনছো ভুতুড়ে রাতের কেচ্ছা, এ হরর স্টোরির আজকের গল্পটি হয়তো তোমাদের ভয় লাগাতেও পারে, কারণ গল্পটি এরকম। নরেন চৌকিদার আর লাঠিখানা খটর খটর করতে করতে ইটের সোলিং করা রাস্তা দিয়ে হেঁটে একটু আমাদের দিকে এগিয়ে আসেন। আমরা 4-5 জনা বসেছিলাম। কাছে এসে বললেন, বাপু, তোমরা এত রাত করে এখানে বসে আছো কেন? আমরা তাচ্ছিল্য করেই বললাম, তা বসে আছি, পূর্ণিমা রাত, বাতাস বইছে, আর এমন কোমট একটি গরমে ঘরেও তো আর বসে থাকা যায় না, এই জন্য। এখন চৌকিদার বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, সে তো বটে, কিন্তু একটা কথা মনে রেখো, পূর্ণিমার চাঁদ যতটা আরামদায়ক, যতটা ততটা কিন্তু বেদনাদায়কও বটে। তোমরা হলে যুবক মানুষ, বসে আছো থাকো, কিন্তু আমি মনে করি এখানটায় বসে থাকাটা অনুচিত। আমাদের মাঝখান থেকে রাব্বি বলে উঠল, কেন চোখদার দাদু, কি সমস্যা হবে? তোমাদের কাছে বলে কি লাভ, তোমরা তো কথা শুনবে না, তাচ্ছিল্য করে উড়িয়ে দেবে। তা তোমাদের কাছে বলে লাভ নেই। না না দাদু, বলোই না, শুনি শুনি, আমাদের ভালোই লাগবে, সময়টা ভালো কাটবে আর কি। তোমরা তো ভাবছো সময় কাটবে, সে কথা, কিন্তু আমি প্রত্যক্ষ করেছি, নিজ এই নয়নে দেখেছি। তাদের মাঝ থেকে একজন একটু সরে গিয়ে চোখদার দাদুকে বসতে দিলেন। চোখদার মশাই বসলেন এবং বলতে শুরু করলেন, সে অনেক দিন আগের কথা। নারায়ণশীলের দাম তোমরা হয়তো শুনোনি। নারায়ণশীল ছিল ডাক্তার। সে আমলে শিলবাড়ির নারায়ণশীল ব্যতীত অন্য কোনো ডাক্তার এখানটায় ছিল না। তখন নিশিরাত, বলতে পারো অর্ধেক রাত। তোমার ঠাকুমার শরীর খারাপ করেছিল। আমি দিগ্বিদিক জ্ঞান শূন্য, কাছে পিঠে কোনো লোকজনও নেই, তাকে একা ঘরে রেখে বেরিয়ে গেলাম বাইরে, শিলবাড়ির উদ্দেশ্যে, বলতে পারো নারায়ণশীলকে ডেকে আনবো বলে। সেদিনও ছিল এরকম পূর্ণিমার রাত। হাঁটতে কোনো কষ্ট হচ্ছিল না। ভাবছিলাম হাঁটছি না দৌড়চ্ছি, কিছুই বোঝা যাচ্ছিল না, অর্থাৎ অনেক দ্রুত যাচ্ছিলাম, বুঝলে। তোমরা যেখানটায় বসা, সেখানে এমন শান বাঁধানো পাকা করা কোনো জায়গা ছিল না তখন। ঠিক এই জায়গাতেই তখন ছিল একটি নিষিদ্ধে গাছ। নিষিদ্ধে গাছের গোড়ায় এসে পেলাম বসে আছে নারায়ণশীল, ওই যার কাছে আমি যাচ্ছিলাম। কবিরাজ বলো আর ডাক্তারি বলো, তখন চিকিৎসক হিসাবে আমরা তাকেই পেতাম। মনটা একটু চাঙা হলো, ভাবলাম আর এক কোষ পথ পাড়ি দিতে হবে না। নারায়ণশীলকে যখন এখানে পেয়ে গিয়েছি, তখন আর হাঁটার দরকার কি? এখান থেকে কোন রকমে, বলতে পারো জোর করেই নিয়ে গেলাম।
তবে শিল মশাইয়ের 14 গোষ্ঠীতে কেউ আর ডাক্তারি কিংবা কবিরাজি করেনি, কারণ তারা যাতে ছিল শিল, সবাই শিল কর্মই করত। শুধু কবিরাজি আর ডাক্তার নারায়ণ শিলই করত। পরক্ষণ আমার মুখে বিস্তারিত শুনে নারায়ণশীলও খুব একটা বিমত করেনি, আগ্রহর সাথেই আমার সাথে চলে গেল। আমি আগে আগে হাঁটছিলাম, নারায়ণশীল আমার পিছনে পিছনে। খুব দ্রুতই এসে পৌঁছালাম বাড়িতে। বাড়িতে এসে নারায়ণশীল আমার সাথে ঘরে ঢুকলো। আমার ঘর ছিল দুখানা, একটাতে কাঠ শুকিয়ে রাখতাম রান্নার কাজে ব্যবহার করার জন্য, আর আরেকটাতে নিজেরা থাকতাম। তখন আমাদের ছেলেপুলে নাই। এবার নারায়ণশীল আমার স্ত্রীর, অর্থাৎ তোমাদের ঠাকুমার হাতের, পায়ের, চোখের, জিহ্বা সব দেখলেন। দেখে আমাকে বললেন, মশাই একটু বাইরে গিয়ে দাঁড়ান তো। আমি কি করব? আমি ভাবলাম চিকিৎসককে চিকিৎসার কাজ করতে দেই। আমি বিমত করলাম না। আমি একটু বাইরে গিয়ে দাঁড়ালাম, ভাবলাম চিকিৎসায় হয়তো বিভ্রাট হতে পারে। আমি বাইরে গিয়ে দাঁড়ালাম। সে অনেকক্ষণ, বলতে পারো মিনিট, ঘন্টা। তখন এই সমস্ত হিসেব করতে পারতাম না, তবে দীর্ঘক্ষণ যে দাঁড়িয়েছিলাম সে কথা সত্য। এক সময় মশার কামড়ানি খেয়ে অতিষ্ঠ হয়ে এই ঘরে গিয়ে ঢুকলাম। গিয়ে যা দেখলাম তা তোমাদের কিভাবে প্রকাশ করব বা কিভাবে শোনাবো আমি নিজেও এখন ভেবে পাচ্ছি না। কটর মটর শব্দ পাচ্ছিলাম। তোমার ঠাকমাকে এর মধ্যে অর্ধেকটা খেয়ে ফেলেছে। ও নারায়ণ ছিল না, ও ছিল নারায়ণের রূপধারী পিশাচ। আমি মা গো বাবা গো করে কোন রকমে ঘর থেকে বেরিয়ে দৌড়লাম বড় বাড়ির দিকে। বড় বাড়ি বলতে বুঝে নাও আমাদের মূল বাড়ির দিকে। হ্যাঁ দাদু, সে তো অনেক আগের কথা। সে কথার সাথে এখনকার কথার আর এখনকার সময়ের কোনো মিল আছে কি? এখন তো আর সে সমস্ত আমাদের এখানটায় নাই, তাই না? না না, তা কেন হতে যাবে? আমি এখনো মাঝে মাঝে এখানটায় নারায়ণকে দেখতে পাই। আমি জানতাম তোমাদের মাঝে ভীতির পরিমাণ একটু, ভয় বা ভীতির পরিমাণ তোমাদের ভেতরে কম, কারণ এই যুগের ছেলেপুলে তোমরা। এই বলে যখন চোখদার ঠাকুর ঠুকুর ঠুকুর করে লাঠি ভর করে ফিরে যাচ্ছিলেন, তখন আমরা বললাম, ঘটনাটা নিশ্চয়ই ভয়ের রে। এরকমটাও কি হয় মানুষের সাথে? এজন্যই আমরা জন্মের পর থেকেই ঠাকুমশাইকে দেখছি একা, আর তাদের নিজ বাড়িতেও থাকে না। ওই পুরন ধাঁচের একটা ভাঙাচোরা ঘর, সেটাতেই থাকে। এর মধ্যে পাশ থেকে একজন বলে উঠলেন, হ্যাঁ, ওখানটাতে এখনো থাকে। বড্ড মজা পেয়েছিলাম, খেতে বেশ ভালোই ছিল, তবে হাড়গুলো ছিল অনেক শক্ত। বিবেক পাশ থেকে তাকিয়ে বলে উঠল, কি হে, তুমি কে? ওই এতক্ষণ যার কথা শুনলে সেই আমি, শিলবাড়ির সেই ডাক্তার।
এদিকে কথাটি শোনার সঙ্গে সঙ্গে ৩-৪ জন বন্ধু বান্ধব যা ছিল সবাই উঠে দাঁড়ালো। উক্ত ব্যক্তিটি কর্মরিয়ে তাদের দিকে চেয়ে আছে। বলল, কোথায় যাও, বসো, একটু আলাপচারিতা করি। বলি, তোমরা তো আর অসুস্থ না? একজন বলে উঠলেন, অসুস্থ হলে কি করতেন? কি আর করতাম, নিজের জীবনকে অযথা কেন কষ্ট দিবেন? অযথা কষ্ট দিয়ে লাভ কি? আমি সহযোগিতা করি, আমি মুক্তি দিয়ে দেই, খেয়ে নেই, তাতে আমার পেটটাও ভরে, আর যে ব্যক্তি কষ্ট করছে তারও কষ্টের পরিত্রাণ হয়ে যায়। আসলে জানো, আসলে ব্যাপারটা হলো, সেদিন হরিনারায়ণ ছিল না, সেদিন হরির বদলে আমি গিয়েছিলাম। লোকটির এহেন হাসি দেখে বলল, আমাদের কি ভয় দেখাতে চাচ্ছ? না, তোমাদের কেন ভয় দেখাবো? যাকে দেখানোর তাকে দেখিয়ে দিয়েছি। এই বলে লোকটি যেন ধুলোয় মিশে গেল। পরদিন সকালে সবাই আমরা জানতে পারলাম ঠাকুর মশাই নেই, ঠাকুরদা ঘরে মরে পড়ে আছে। এই ছিল ঠাকুরদার জীবনের একটি বিভীষিকাময় রাত। গল্প বলা ভূতের কর্ম নয়। শুনতে থাকেন ভূতের রাতের কিচ্ছা। থাকুন এ হরর স্টোরি সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।